হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার দুপুরের রান্নাবাড়া আপনাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা আসলে সবারই কম বেশি কাজকর্ম থাকে, রান্নাঘর পরিষ্কার করা, A to Z আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার করে কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো চলুন, এদিকে আমি আমার রান্নার সব কিছু রেডি করে নিয়েছি। কাটা বাছা শেষ, ধুয়ে নিয়েছি, অলরেডি চুলায় মাছ ভাজতে দিয়ে দিয়েছি। যেগুলো রান্না করব সেগুলো তো আগে থেকে ধুয়ে তারপর মাছগুলো ভাজছি, আর বাকিগুলো ভিজিয়ে রেখেছি। কিছু রান্না চুলায় বসিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো এদিকে আমি আরেকটা চুলাতে দিয়ে দিলাম মাছ ভাজার প্যানটা। অন্য আরেকটা কড়াইয়ে আমি এখন ভাজিটা বসিয়ে দিব। এর জন্য আমি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভেজে নিব। তো আসলে সবাই সবার সংসারে কাজকর্ম, দেখা গেছে দুপুর টাইমটাতে সবাই ব্যস্ত থাকে। কম বেশি সবারই রান্নাবাড়া, দেখা গেছে ঘরের কাজকর্ম, নানান কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো আমিও ব্যতিক্রম নই, এই আর কি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আজকে আমি রান্না করছি করলা ভাজি, পটল তরকারি রান্না করব। করলা ভাজিটা করব চিংড়ি মাছ দিয়ে, আর সাথে আলু আছে, আর পটল রান্না করব আমি মাছ দিয়ে। আমাদের ঘরে আসলে সব তরকারিতেই দেখা গেছে কম বেশি আলু দেওয়া লাগে, কারণ আমার ছোট ছেলেটা আলু খুব পছন্দ করে। এর জন্য আমাকে প্রায় সব তরকারিতেই সামান্য হলেও আলু দিতে হয়। এই তো এদিকে আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হচ্ছে, ওদিকে মাছটাও ভাজা হচ্ছে। করলা ভাজি আমি সবভাবেই খেতে পছন্দ করি, তবে চিংড়ি মাছ দিয়ে করলে একটু বেশি স্বাদ লাগে। এর জন্য আমি মাঝে মধ্যেই চিংড়ি মাছ দিয়ে করি। আর শুধু করলাটা এমনিতে ভাজি করলে, কোনো আলু মাছ কোনো কিছু ছাড়া ভাজি করলে, সেটা আমার মায়ের হাতের ভাজিটা অনেক বেশি মজা হয়। তো মাঝে মধ্যেই মার কাছে আবদার করি, তখন মা করে দেয় ওইভাবে। আর আমি যখনই করি দেখা গেছে বেশিরভাগ সময়ই আমার চিংড়ি মাছ দিয়ে করা হয়। আর যদি শুধু করলা ভাজি খেতে মন চায় তখন মায়ের কাছে আবদার করি, মা করে দেয়। আমার এই যে একটু পরপর দেখা যাচ্ছে হাঁড়ি চেঞ্জ হচ্ছে, চুলা চেঞ্জ হচ্ছে, এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ডান পাশের চুলাটাতে আগুন একটু কম থাকে, আর বাম পাশেরটাতে একটু বেশি থাকে। তো দেখা গেছে যখন যে রান্নাটা আমার আগে করা দরকার বা যেটা একটু কম জালে হলে কোনো সমস্যা নেই, সেটা আমি ডান পাশেরটায় বসিয়ে দিই। আর যেটা একটু বেশি জালের দরকার সেটা আমি বাম পাশে চুলাতে করি। এর জন্য কিছুক্ষণ পর পর আমি আর কি এগুলোকে ট্রান্সফার করছিলাম। তো এদিকে আমার মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি আস্তে আস্তে পটল, আলু সবগুলোকে ভেজে নিব। অত বেশি কড়া করে ভাজা লাগবে না, হালকা একটু ভেজে নিলে তরকারিটা খেতে বেশ স্বাদ হয়। আমি আসলে সবসময় যে ভেজে নেই তাও না, মাঝে মধ্যে ভাজি, মাঝে মধ্যে এমনিতেই রেখে দেই। এদিকে আমার পটল আলু ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি করলার কড়াইটা এপাশে নিয়ে এসেছি, ওই পাশে ভাত বসিয়ে দিলাম। দেখা গেছে করলা ভাজিটা হয়ে গেলে আবার ভাতের পাতিলটা এপাশে নিয়ে আসবো, এভাবেই আর কি আমি মিলিয়ে ঝিলিয়ে রান্না করা লাগে। এই তো এখন আমি পটল তরকারিটা বসিয়ে দিচ্ছি। যথারীতি আমার পেঁয়াজগুলো তেলে ভেজে নিয়েছি, এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া,
লবণ, যা যা লাগে মশলা তা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপরে আমি পটল আলু দিয়ে আর একটু কষানো পরে ঝোল দিয়ে দিব এই আর কি। রসুন বাটা দিয়ে দিলাম একটু। যে কোনো তরকারিতে মশলাটা যত বেশি কষানো হবে, যত ভালোভাবে কষানো হবে, ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। ওদিকে আমার মশলা কষানো হচ্ছে, এদিকে আমি রান্নাঘরে বাকি জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বয়ামগুলো একটু জাস্ট ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আমার পাকের ঘরটা আসলে অত বেশি সুন্দর না, একদমই ছোটোখাটোর মধ্যে রান্নাঘর, যার ফলে আসলে জায়গা কম, তো এর জন্য একটু মিলিয়ে ঝিলিয়ে কাজ করা লাগে এই আর কি। একদিকে রান্না আর একদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। দেখা গেছে একটা কাজ শেষ হলে তারপর আরেকটা কাজ করব, ওভাবে আসলে সময় কভার করা যায় না, এর জন্য এভাবেই মিলিয়ে করতে হয়। এদিকে আমি বাকি মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। যখন বেশি পরিমাণে মাছ আনে তখন আমি একেবারে ভালোভাবে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখার চেষ্টা করি। এতে করে দেখা গেছে আলাদা আলাদা পলিতে বা আলাদা আলাদা বক্সে যদি রেখে দেই, তাহলে বারবার মাছ আর বের করতে হয় না, সবগুলো একসাথে ভিজাতে হয় না। যখন যেটা প্রয়োজন সেটা বের করে শুধু রান্না করলেই হয়ে যায়। তো এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো মাছকে হলুদ মরিচ লবণ ভালোভাবে দিয়ে একদম ভালোভাবে মেখে তারপর একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। যখন যেটা প্রয়োজন নিয়ে শুধু বের করে রান্না করব। বরফটা ছুটলেই সেটা নিয়ে রান্না করা যাবে। এতে মাছ একদম ফ্রেশ টাটকা থাকে। কোনো ধরনের আর কি যে দেখা গেছে ফ্রিজে অনেক দিন ফ্রোজেন করে রাখলে মাছের থেকে একটা অন্য রকমের গন্ধ আসে, মাছ মাংস যাই হোক, তখন আর এটার থেকে ওইভাবে গন্ধটা আসে না। এর জন্য আমি মাঝে মধ্যে এভাবে রেখে দেই, যখন আর কি হাতে সময় থাকে, সব সময় করি না। তো আমি একটা বড় বক্সের মধ্যে সবগুলো মাছের পিস রাখলাম, আর একটা বক্সে মাছের মাথা, লেজ, এগুলো একটু রেখে দিলাম। দেখা গেছে এগুলো অন্য কোনো তরকারি আলাদাভাবে রান্না করে খাওয়া যাবে। এখন আমি বক্সগুলোকে ভালোভাবে এয়ারটাইট বক্সে যেহেতু রেখেছি একদম র্যাপ করে তারপর ফ্রিজে রেখে দিব। এদিকে আবার আমি চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম, অনেকগুলো এনেছে একদিনে, সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর বেছে নিয়েছি। আর পলিতে করে আলাদা আলাদা ছোট ছোট পলিতে করে রেখেছি, যেন বারবার সবগুলো ভিজাতে না হয়। এই তো আমার রান্না বাড়া শেষ। আমি যতগুলো হাঁড়ি পাতিল জমেছিল সবগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর চুলাটা পরিষ্কার করব, রান্নাঘরটাও পরিষ্কার করব, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। তো দেখার সুবিধার্থে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এই তো আমি আমার চুলা পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আসলে অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।